গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা সলিড স্টেটের পার্ট 10 এসেছি, যেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড, অর্থাৎ কঠিন পদার্থের ইলেকট্রিক্যাল প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের কঠিন পদার্থকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি কন্ডাক্টর বা পরিবাহী, আর একটা সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী, আর একটাকে আমরা বলছি ইনসুলেটর বা কুপরিবাহী, বা অনেকে এটাকে অন্তরক পদার্থও বলে। তো কন্ডাক্টর বা পরিবাহী এরা সাধারণত কারা? সাধারণত দেখা যায় যে যারা ধাতু, তারা সাধারণত কন্ডাক্টর হয়ে থাকে, এবং এদের পরিবাহিতার মান 10⁻⁶ থেকে 10⁸ ওহম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। এটা একটা এসআই একক কন্ডাক্টেন্সের। তো এই রেঞ্জে সাধারণত এদের পরিবাহিতার মান হয়ে থাকে। আর সেমিকন্ডাক্টর কাদের বলি? সেমিকন্ডাক্টর হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ 14-এর যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে যে মেটালয়েড আছে, সিলিকন এবং জার্মেনিয়াম, এরা সাধারণত সেমিকন্ডাক্টর, তাদেরকে বলি। এরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এবং এদের পরিবাহিতার মান সাধারণত 10⁻⁻6 থেকে 10⁻⁴ ওহম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1 হয়। অর্থাৎ এদের পরিবাহিতার মান কন্ডাক্টরসের পরিবাহিতার মানের থেকে সামান্য কম হয়। এরপরে আসছে তড়িতের কুপরিবাহী বা ইনসুলেটর, অনেকে এটাকে অন্তরক পদার্থও বলে। তাদের সাধারণত কাঠ বা প্লাস্টিক, এরা সাধারণত তড়িতের ইনসুলেটর হয়। এই পরিবাহিতা সাধারণত কীরকম হয়? খুবই নিম্নমানের, 10⁻⁻10 থেকে 10⁻⁻20 ওহম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1 এই রেঞ্জের মধ্যে পড়ে। তো এই তিন ভাগে মূলত আমরা সলিডের কন্ডাক্টেন্সকে বা ইলেকট্রিক্যাল প্রপার্টিকে উপর ভিত্তি করে আমরা এই তিন প্রকারে আমরা সলিডকে বা কঠিন পদার্থকে ভাবতে পারি। এখন আমরা একটা থিওরি দেখব, যেটাকে আমরা বলছি ব্যান্ড থিওরি। আমরা ব্যান্ড থিওরি সম্পর্কে জানবো, এবং সেখানে এটাকে বাংলায় বলে পটিতত্ত্ব। তো ব্যান্ড থিওরি ব্যাপারটা জানার আগে আমাদেরকে যে বিষয়ে জানতে হবে যে কনসেপ্টটা কোথা থেকে এলো, ব্যান্ড থিওরি কনসেপ্টটা কি, ব্যান্ড জিনিসটা কি। তো আমরা জানি যে একটা পরমাণু যখন তৈরি হয় তখন পরমাণুর নিউক্লিয়াস থাকে, এটাকে আমরা ধরে নিচ্ছি একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষ দেখতে পাওয়া যায়। এই কক্ষ, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, এরকম বিভিন্ন কক্ষ আমাদের দেখতে পাওয়া যায়। এই কক্ষগুলোর মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো এখানে বিভিন্নভাবে প্রথম কক্ষে যেমন 2টো ইলেকট্রন ঘুরে বেড়ায়, তারপরের কক্ষে, দ্বিতীয় কক্ষ, এখানে 8টা ইলেকট্রন থাকতে পারে, এখানে 8টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। 1 2 3 4 5 6 7, ধরলাম 8টা ইলেকট্রন এখানে ঘুরে বেড়ায়। এটা প্রথম কক্ষ। n = আমরা আগেই দেখেছি 1, n = 2, এরকমভাবে তারপরের কক্ষ n = 3। এভাবে কক্ষের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো এই আইসোলেটেড, এটা হচ্ছে আমাদের আইসোলেটেড অ্যাটম, এবং এই অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনগুলো যে ঘুরে বেড়ায় বোর তত্ত্ব অনুযায়ী, এই ইলেকট্রনগুলোর এনার্জি কিন্তু নির্দিষ্ট থাকে, অর্থাৎ এদের এনার্জি কক্ষের এনার্জির সমান হয়। অর্থাৎ এখানে কোনো শক্তির বিকিরণ বা শক্তির শোষণ কিন্তু ঘটে না। তো আমরা এখানে বলতে পারি এখানে তাদের শক্তি স্তরগুলো, ইলেকট্রনের শক্তিগুলো কিন্তু নির্দিষ্ট। আর এদের মধ্যে ইন্টারাকশন কিছু থাকে, যে এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের মধ্যে একটা রিপালশন ইন্টারাকশনের মধ্যে পড়তে পারে, বা এই ইলেকট্রন এর প্রতি এই নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশনও এদের মধ্যে আমরা দেখতে পাই। তো এই আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে দু ধরনের ইন্টারাকশন দেখতে পাই আমরা, একটা ইলেকট্রনিক রিপালশন, আর ইলেকট্রনিক আর নিউক্লিয়াসের পজিটিভ চার্জের মধ্যে অ্যাট্রাকশন, এরকম দেখতে পাওয়া যায়। তো এই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে n এর = যখন আমাদের 1, অর্থাৎ প্রথম কক্ষ, সেখানে তার একটা এনার্জি লেভেল আমরা পাই, সেটাকে আমরা দেখেছি, এর মান হয় 13.6 ইলেকট্রন ভোল্ট। এবার n = যখন 2, আমাদের তার একটা নির্দিষ্ট এনার্জি লেভেল থাকে, তার মান -3.4 ইলেকট্রন ভোল্ট আমরা জানি। তারপরে n = 3, এভাবে চলতে থাকলে
তার একটা নিজস্ব এনার্জি লেভেল আছে যার মান -1.5 ইলেকট্রন ভোল্ট। এরকমভাবে n=4 এর ক্ষেত্রে অর্থাৎ চতুর্থ কক্ষের ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আছে এবং সেই এনার্জি লেভেলের মান হচ্ছে কত -0.85 এত ইলেকট্রন ভোল্ট। এগুলো আমাদের জানা আছে, এটা ক্লাস 11-এ আমরা পড়ছি যে এইরকম নির্দিষ্ট এনার্জি লেভেল আমাদের দেখতে পাওয়া যায় এবং এই এনার্জি লেভেলগুলো এক একটা মধ্যে যথেষ্ট গ্যাপ আছে এবং এই যথেষ্ট গ্যাপের জন্য তাদের ডিস্টিংগুইশড একটা এনার্জি লেভেল, একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আমরা দেখতে পাই। কিন্তু যখন আমাদের একটা কেলাসের ক্ষেত্রে আমরা যখন এটাকে বিচার করব, যেখানে ধরা যাক এটা একটা কেলাস, এই কেলাসের ক্ষেত্রে আমাদের অসংখ্য পরমাণু একটা সুশৃঙ্খলভাবে একটা বিন্যস্ত হয়ে একটা কেলাস জালক তৈরি করে, যেখানে আমরা আগেই দেখেছি এরকম অসংখ্য পরমাণু একটা প্যাকিংয়ের মধ্যে থাকে, ক্লোজ প্যাকিং বিভিন্ন ধরনের হতে পারে এবং এভাবে তারা বিন্যস্ত হয় এবং এক্ষেত্রে এত অ্যাটম কাছাকাছি ঘেঁষে থাকে যে এক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটম তার পার্শ্ববর্তী বা চতুর্দিকের অ্যাটমের দ্বারা ইন্টারাকশনে ইনভলভ হয়। অর্থাৎ যদি আমরা এই নির্দিষ্ট অ্যাটমের কথা চিন্তা করি, এই নির্দিষ্ট অ্যাটম তার যে সারাউন্ডিং যে অ্যাটমগুলো আছে, অর্থাৎ এর সারাউন্ডিং এই অ্যাটম বা এই অ্যাটম বা এই অ্যাটম বা এই অ্যাটম, এই প্রত্যেকটার নিউক্লিয়াস এবং ইলেকট্রন দ্বারা এদের এই নির্দিষ্ট অ্যাটমটার মধ্যে ইনফ্লুয়েন্স কিন্তু হয়। আবার প্রত্যেকটা তার পার্শ্ববর্তী যে অ্যাটমগুলো আছে সেগুলো তার পার্শ্ববর্তী অ্যাটমের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, তাদের মধ্যেও ইন্টারাকশন হয়। তাহলে এই যে নির্দিষ্ট অ্যাটমটার কথা আমরা বলছি, যেটা ডিপ কালি দিয়ে এখানে দেখানো হচ্ছে, তার নিউক্লিয়াস, তার ইলেকট্রন, তার পার্শ্ববর্তী যে অ্যাটম তার নিউক্লিয়াস, তার ইলেকট্রনের দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে অ্যাটমিক অরবিটালগুলোর এনার্জি লেভেল আর নির্দিষ্ট থাকতে পারে না, তারা ডিলোকালাইজড হয়ে যায়। অর্থাৎ তাদের এনার্জি লেভেলের মধ্যে কখনো একটু বেশি অথবা কখনো একটু কম এই এনার্জি লেভেলে তারা ভেঙে যায়। অর্থাৎ এই ধরনের কনসেপ্টকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের একটা নতুন কনসেপ্ট ব্যান্ড থিওরির উদ্দেশ্যে আসলো, যেটাকে আমরা বলছি এমও কনসেপ্ট। এমও কনসেপ্ট আমাদের কি বলে যে দুটি অ্যাটমিক অরবিটাল, ধরে নিচ্ছি এটা একটা অ্যাটমিক অরবিটাল আছে, এখানে আর একটা অ্যাটমিক অরবিটাল এর সঙ্গে মিলিত হচ্ছে, তো এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এরা হচ্ছে তার অ্যাটমিক অরবিটাল। এরা অ্যাটমিক অরবিটাল পরস্পর মিলিত হয়ে দুই রকমের এনার্জি লেভেলে এরা ভেঙে যায়। দু রকমের এনার্জি লেভেলটা কি? দুটো মলিকুলার অরবিটালে ভেঙে যায়। এটা একটা এমও তৈরি করে, তার মধ্যে এটাকে আমরা বলছি বন্ডিং এমও আর এটাকে আমরা বলছি অ্যান্টিবন্ডিং এমও। অর্থাৎ তাদের যে নিজস্ব এনার্জি লেভেল ছিল তার থেকে এই পরিমাণ এনার্জি লেভেল কমে যাচ্ছে, আবার এই পরিমাণ এনার্জি লেভেল বেড়ে যাচ্ছে। এটা তো দুটো অ্যাটম যখন কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি করলো, সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে তাদের মধ্যে এরকম দুটো মলিকুলার অরবিটাল তৈরি হলো। তাহলে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করে, যাদের এনার্জি লেভেল কিন্তু আলাদা। অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে যদি সেম অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হয় বা মলিকুলার অরবিটাল তৈরি করে, যদি আমরা এটাকে ধরে নিই 1s অরবিটালের মধ্যে এখানে 1s এর সঙ্গে কম্বাইন করছে, তাহলে এখানে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি সিগমা 1s, এটাকে আমরা বলি সিগমা 1s স্টার। এখানে যে অ্যাটমিক অরবিটালগুলোর 1s এনার্জি লেভেল ছিল সেটা কিন্তু নির্দিষ্ট ছিল, তারা কিন্তু সেম ছিল, কিন্তু যেই মাত্র মলিকুলার অরবিটাল তৈরি হলো তাদের মধ্যে এই বন্ডিং এমন মলিকুলার অরবিটাল অর্থাৎ সিগমা 1s এর কিন্তু এনার্জি লেভেল কমে গেল, সিগমা স্টার 1s এর এনার্জি লেভেল কিন্তু বেড়ে গেল। তাহলে এইভাবে তাদের মধ্যে এনার্জির কিন্তু বিন্যাসটা ভিন্ন ভিন্ন হয়। তো আমরা এটা মেটালের কনসেপ্টে যদি আমরা ভাবি, আমরা সে ধরে নিচ্ছি আমাদের কাছে একটা মেটাল আছে, সোডিয়াম মেটালের কথা ধরে নেওয়া যায়। সোডিয়াম, তার পারমাণবিক ইলেকট্রন বিন্যাস কি আছে? Na। তাহলে 11 1s2 2s2 2p6 এবং 3s1।
তাহলে আমাদের যে পার্শ্ববর্তী অ্যাটম, এই সোডিয়ামের যে আরও পার্শ্ববর্তী অ্যাটম দ্বারা এখানে যে ইনফ্লুয়েন্সটা হবে, সেটা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড বা সবচেয়ে বেশি ইন্টারাকশনে কে ইনভলভ হবে? তার যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনটা আছে সেটা, কারণ সেটাই সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন। তাহলে সেটাই তার পার্শ্ববর্তী যে অ্যাটম আছে তার দ্বারা ইনফ্লুয়েন্সড হবে। তো এই যোজ্যতা কক্ষের অ্যাটমিক অরবিটাল, এরা তাহলে পরস্পর মিলিত হয়ে মলিকুলার অরবিটাল তৈরি করবে। তো আমরা ধরে নিচ্ছি 3s অ্যাটমিক অরবিটালটা এখানে তার ভ্যালেন্স শেলটা আমরা দেখছি। তাহলে 3s অ্যাটমিক অরবিটাল এরা মিলিত হচ্ছে, এরা মিলিত হয়ে 3s মলিকুলার অরবিটাল কিন্তু তৈরি করছে। এটা 3s অ্যাটমিক অরবিটাল, এটাও 3s অ্যাটমিক অরবিটাল, এরা তৈরি করছে সিগমা 3s, এটা তৈরি করছে সিগমা স্টার 3s, এটা কিন্তু আমাদের মলিকুলার অরবিটাল। তো আমরা এভাবে আমরা দেখতে পারি যে এইভাবে মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। এনার্জি লেভেলের গ্রাফটা কিন্তু এই দিকে গেলে বাড়ছে এনার্জি, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি। তো আমাদের এখানে কটা ইলেকট্রন আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটাই ইলেকট্রন আছে 3s অ্যাটমিক অরবিটালে। তো আমাদের মলিকুলার অরবিটাল লোয়ার স্টেটে আগে ফিল আপ হবে, তাহলে এরকমভাবে মলিকুলার অরবিটাল তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে মলিকুলার অরবিটালটা দুটো আছে, কিন্তু একটার মধ্যে ফুলফিল আছে, একটা ভ্যাকেন্ট পড়ে আছে। তা আমাদের এখানে আমরা বলতে পারি এর মলিকুলার অরবিটালটা অর্ধপূর্ণ আছে। তো আমাদের একটা ক্রিস্টালের ক্ষেত্রে এরকম দুটো অরবিটালের পরিবর্তে অসংখ্য অ্যাটমিক অরবিটাল, লক্ষ লক্ষ অ্যাটমিক অরবিটাল কিন্তু এখানে বিন্যস্ত থাকে। তো আমরা এরকমই একটা গ্রাফ বা একটা ডায়াগ্রাম যদি আমরা দেখে নিই, তো কীরকমভাবে আমরা দেখব সেটা আমরা দেখছি। যে এরকম একটা এনার্জি লেভেল ছিল এটা 3s এর ক্ষেত্রে, এখান থেকে ভেঙে গিয়ে আমরা এই এনার্জি লেভেল থেকে, এটা হচ্ছে আমাদের 3s এর এনার্জি লেভেল, এটা হচ্ছে আমাদের 3s এর এনার্জি লেভেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো অ্যাটমিক অরবিটাল মলিকুলার অরবিটাল তৈরি করছে। এটা Na2 এই মলিকুলার অরবিটালের ক্ষেত্রে, এটা হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে আমাদের বন্ডিং এমও, আর এটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং এমও তৈরি হচ্ছে। তো এখানে Na2 মলিকুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকট্রন ছিল 3s এর, এখানে একটা মলিকুলার অরবিটাল নিয়ে এখানে দুটো তৈরি হলো, এখানে আর একটা ছিল সেখানে দুটো তৈরি হলো, এটা ধরলাম আমরা 3s। আর এরপরে যদি আমরা Na4 অ্যাটমটার ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব কি এখানে দুটো অ্যান্টি বন্ডিং এমও, আবার দুটো অ্যান্টি বন্ডিং এমও তৈরি হবে, যেখানে আমাদের ইলেকট্রন দ্বারা এটা হাফ ফিল্ড অবস্থায় থাকবে। এরপরে যদি আমরা 4টা অ্যাটমের পরিবর্তে এর 6টা অ্যাটম দেখি, তাহলে আমরা কি দেখব যে এখানে 3টা অ্যাটমিক অরবিটাল মলিকুলার অরবিটাল তৈরি করলো, আবার এখানে 3টা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো, যেখানে 6 এখানে হাফ ফিল্ড অবস্থায় আছে। এরকমভাবে চলতে চলতে যদি আমাদের Na এটা যদি n সংখ্যক নিয়ে আমাদের আলোচনা হয়, তাহলে আমরা কি দেখব, n সংখ্যক নিয়ে যদি আমাদের এখানে আলোচনা হয়, তাহলে দেখব কি এই মলিকুলার অরবিটালগুলো এত এনার্জি লেভেলগুলো এত কোইনসাইড করে যাবে একে অপরের সঙ্গে এনার্জি লেভেলগুলো, এবং এই এনার্জি লেভেলগুলো এত কাছাকাছি চলে আসবে। এখানে n সংখ্যক বলতে এখানে n কিন্তু যথেষ্ট বেশি, এখানে ধরে নাও n 1 মোল n আছে, এনার্জি লেভেলগুলো কিন্তু যথেষ্ট কাছাকাছি চলে আসছে, এবং এই এনার্জি লেভেলগুলোকে তখন আর ডিসক্রিট দেখতে পাওয়া যাবে না, অর্থাৎ এখানে বিচ্ছিন্নভাবে তাদের মধ্যে থাকবে না, এরা প্রত্যেকে একে অপরের সঙ্গে ডিলোকালাইজেশনে অংশগ্রহণ করবে, একে অপরের সঙ্গে প্রায় অভিলোপিত অবস্থায় থাকবে, এবং এদেরকে একটা কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড হিসাবে আমাদের দেখতে পাই, যেটাকে আমরা এনার্জি ব্যান্ড বলি। এটাই হচ্ছে ব্যান্ড থিওরির মূল কনসেপ্ট। অর্থাৎ যদি আমাদের এইখানে যদি আমাদের ধরে নিই 1 মোল কোনো একটা সাবস্টেন্স ছিল, যেখানে এনার্জি স্প্লিট করে গেছে, এবং এই এনার্জি স্প্লিট করার ফলে এখানে এনার্জিগুলো এইভাবে কন্টিনিউয়াসলি একে অপরের সঙ্গে কাছাকাছি চলে আসে, এবং এটার
যদি রেঞ্জ 1 ইলেকট্রন ভোল্ট হয়, এখানে যদি 1 মোল এনার্জি থাকে, 1 মোল কোনো এনার্জি লেভেল থাকে বা ইলেকট্রন এখানে যদি অংশগ্রহণ করে এই এমওটা তৈরি করতে, তাহলে এক একটা এনার্জি লেভেল এর জন্য কত করে এনার্জি গ্যাপ হবে এক একটা এনার্জি লেভেলে। তাহলে 1/6 ইন্টু 10⁻23 বা নিয়ারলি ইকুয়ালস টু 10⁻⁻23 ইলেকট্রন ভোল্ট হচ্ছে এক একটা এনার্জি লেভেলের মধ্যে পার্থক্য হবে। আগে যে আমরা এনার্জি লেভেলের মধ্যে পার্থক্য দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে যথেষ্ট বেশি আমাদের এনার্জি পার্থক্য ছিল, সেগুলো বোঝা যাচ্ছিল যে এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর। কিন্তু এখানে এনার্জি লেভেলগুলোর মধ্যে পার্থক্য প্রায় নগণ্য, প্রায় কন্টিনিউয়াস হয়ে গেছে। এর জন্য এই যে অংশটা তৈরি হবে, এটাকেই আমরা বলছি যে এনার্জি ব্যান্ড বা পটি, শক্তির পটি, বা এটাকেই আমরা ব্যান্ড থিওরি অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি যে এটাই হচ্ছে আমাদের এনার্জির ব্যান্ড। এখান থেকেই এনার্জি ব্যান্ড কনসেপ্টটা উঠে এলো। এখন আমরা দেখব যে এনএ পরমাণুর ক্ষেত্রে যে আমরা ব্যান্ডটা দেখতে পাচ্ছি, সেখানে দেখলাম যে এন এর ক্ষেত্রে 3s, এন এর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে 3s1 এটা হচ্ছে তার আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু আমরা জানি কি 3p 0 আছে, 3dও 0 পড়ে আছে সোডিয়ামের ক্ষেত্রে। এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সোডিয়ামের ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এই যে 3s এর যে ব্যান্ডটা আমরা পাবো, 3s এর ব্যান্ডটাকে আমরা এখানে ধরে নিচ্ছি, এটা হচ্ছে সোডিয়ামের 3s এর ব্যান্ড। এটা তার যোজ্যতা কক্ষের ব্যান্ড এবং এই ব্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা সেটা অর্ধেকভাবে পরিপূর্ণ আছে। এটা ইলেকট্রন দ্বারা অর্ধেক পরিপূর্ণ আছে। এই যে ব্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় আছে সোডিয়ামের ক্ষেত্রে, এটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা ব্যান্ড। এটাকেই যোজ্যতা ব্যান্ড বলা হয়। আর তার পরবর্তীতে তার থেকে উচ্চ শক্তি স্তরে যে ব্যান্ডটা পড়ে আছে, যেটা ফাঁকা পড়ে আছে, এই যে ব্যান্ডটা যেটা ফাঁকা পড়ে আছে, যেখানে ইলেকট্রন নেই এখানে কোনো ইলেকট্রন, কিন্তু তার এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের এনার্জির থেকে বেশি, তাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী ব্যান্ড। তাহলে দু রকমের ব্যান্ড আমরা ব্যান্ড থিওরি থেকে পাই। একটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড, আর একটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাধ্যমে আমরা কিভাবে পরিবাহী, অর্ধ পরিবাহী বা ইনসুলেটরের ব্যাখ্যায় যাব, সেটা আমরা দেখছি। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ব্যান্ড থিওরির যে কনসেপ্ট, সেখান থেকে আমরা প্রথমে ইনসুলেটরে আসি। ইনসুলেটরে কি বলছে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যদি দূরত্বটা, মাঝখানে যে এনার্জির গ্যাপটা আছে, এনার্জি গ্যাপটাকে আমরা বলছি ফরবিডেন এনার্জি গ্যাপ। হ্যাঁ, ফরবিডেন এনার্জি গ্যাপ এরটা যদি যথেষ্ট পরিমাণে বেশি হয় এবং দেখা যায় এর মান যদি গ্রেটার দ্যান 7 ইলেকট্রন ভোল্ট বা 6 বা 7 ইলেকট্রন ভোল্টের বেশি হয় এই ফরবিডেন এনার্জি গ্যাপ, তাহলে দেখা যাবে ভ্যালেন্স ব্যান্ডের থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের মধ্যে পরিবাহিত হতে পারছে না। ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পরিবাহিত হলে তবে আমরা কন্ডাকশন দেখতে পাবো। কিন্তু এক্ষেত্রে যেহেতু পরিবাহিত হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এটার মধ্যে কোনো তড়িৎ পরিবহন হবে না। এটাকে আমরা বলছি ইনসুলেটর। আবার আমরা যদি সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখি, তাহলে দেখা যায় যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ফরবিডেন এনার্জি গ্যাপটা আছে, তার মান লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট। লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট হলে এক একটা এলিমেন্টের ক্ষেত্রে এক এক রকম তার এনার্জি লেভেলটা আছে, সেই ফরবিডেন এনার্জি গ্যাপটা আছে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের এই এনার্জি গ্যাপটা কম হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের মধ্যে খুব সহজে যদি যেতে পারে না। কিন্তু সামান্য যদি তাপমাত্রা আমরা প্রয়োগ করি, তাহলেই বা বাইরে থেকে যদি আমরা এনার্জি দিই, সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে এনার্জি নিয়ে কিন্তু সে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। যেহেতু ফরবিডেন এনার্জি গ্যাপটা কম, এক্ষেত্রে কম, তাই সহজেই এটা কিন্তু অতিক্রান্ত হতে পারে কন্ডাকশন ব্যান্ডে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে, যেটা মেটালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, মেটালের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড একটি জায়গায় অভিলেপিত হয়ে গেছে, অর্থাৎ এদের মধ্যে একটা ওভারল্যাপিং রিজিয়ন পাওয়া যায়।
অর্থাৎ সহজেই ঘরের তাপমাত্রায় এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের মধ্যে চলে যেতে পারে। তাই কন্ডাকশন ব্যান্ডে চলে গেলে এটার মধ্যে কন্ডাকশন দেখতে পাবো, পরিবাহিতা দেখতে পাবো। তাই আমরা দেখতে পারি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো ফরবিডেন এনার্জি গ্যাপ বলে কিছু নেই, এরা সহজেই কন্ডাকশনে পরিবহন করছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, সেমিকন্ডাক্টরকে হিট যদি আমরা দেই, যদি থার্মাল এজিটেশন করা হয়, তাহলে কিন্তু সহজেই আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে কিন্তু চলে যেতে পারে। তাই এখানে কন্ডাকশন কিন্তু বেড়ে যায়। কিন্তু মেটালের ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা যদি হিট দেই, বাইরের থেকে থার্মাল এজিটেশন করি, তাহলে কিন্তু কন্ডাকশন কমে যায়। এটা কেন কন্ডাকশন কমে যায়, এটা কিন্তু ব্যান্ড থিওরির মাধ্যমে আমাদের ব্যাখ্যা করা যায় না। ব্যান্ড থিওরি এটা আমাদের সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তো ব্যান্ড থিওরি টোটাল জিনিসটাই কিন্তু একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এর মাধ্যমে আমরা খুব সহজেই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের কারণ বা কোনটা কন্ডাক্টর হবে এটা বলতে পারি, কিন্তু টোটালটাই থিওরিটিক্যাল একটা কনসেপ্ট, যেমন প্র্যাকটিক্যাল কোনো রকম ডাটা নেই। এবার আমরা যেটা সাহায্যে এই জিনিসটাকে ব্যাখ্যা করব যে হিট দিলে কেন কন্ডাক্টরের কন্ডাকশন বা পরিবাহিতা কমে যায়, সেটা নিয়ে এখন আমরা আলোচনায় যাচ্ছি। এর জন্য তোমাকে জানতে লাগবে ইলেকট্রন সি মডেল। ইলেকট্রন সি মডেল সম্পর্কে আগে কি, একটা ইলেকট্রনের সমুদ্র আছে, ধরে নিচ্ছি এটা একটা মেটাল কনসেপ্ট। ইলেকট্রন সি মডেল বলছি কি, একটা ইলেকট্রনের সমুদ্রের মধ্যে মেটাল আয়নগুলি একটা সুনির্দিষ্টভাবে সজ্জায় সজ্জিত থাকে। তো এইভাবে আমাদের মেটালগুলি একটা সুনির্দিষ্ট সজ্জায় সজ্জিত আছে বলে আমরা ধরে নিচ্ছি, এভাবে একটা সজ্জিত আছে। তো ইলেকট্রন যখন কন্ডাকশন হয়, তো ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এখান থেকে এদিকে ধরলাম আমরা ইলেকট্রন যাচ্ছে, এটা একটা ইলেকট্রন এইভাবে একটা নির্দিষ্ট দিকে পরিবাহিত হচ্ছে। তো সাধারণত দেখা যায় কি, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রনগুলি পরিবাহিত হয়ে যায়। তো আমাদের এখানে যখন থার্মালি এজিটেশন করা হয়, অর্থাৎ এখানে যদি আমাদের থার্মাল এজিটেশন করা হয়, অর্থাৎ এর মধ্যে যদি আমাদের তাপ দেওয়া হয়, তাহলে দেখা যায় যে তাদের যে সুষম বিন্যাসটা আছে মেটাল আয়নগুলির ইলেকট্রনের সমুদ্রের মধ্যে, সেটা বিঘ্নিত হয়। অর্থাৎ জাস্ট একটা ছোট্ট মিষ্টির দানার মধ্যে যদি আমরা দেখি যে পিঁপড়াগুলি সারিভাবে একটা সঠিক সারিবদ্ধভাবে একটা স্ট্রেট লাইনে গিয়ে এই মিষ্টিটার দিকে খাচ্ছে একটা পিঁপড়া। এখন যদি এই মাটিটাকে উত্তপ্ত করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে পিঁপড়াগুলি এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক একই রকমভাবে এখানেও মেটাল আয়নগুলি থার্মাল এজিটেশনের ফলে এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ইলেকট্রনের যে ফ্লোয়ের যে ডাইরেকশন, সেটা বিঘ্নিত হয়। তাই বলতে পারি এখানে কিন্তু থার্মাল এজিটেশনের ফলে কন্ডাক্টরের কিন্তু আমাদের কন্ডাকশন কমে যায়, রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ব্যান্ড থিওরির মাধ্যমে আমরা ব্যাখ্যা করলাম যে কিভাবে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর বা নন কন্ডাক্টর বা যেটাকে ইনসুলেটর আমরা বলছি, সেটা কি বা কিভাবে আসছে। এবার আমরা দেখব যে সেমিকন্ডাক্টরের মধ্যে ইমপিউরিটি দিলে কি আমাদের ঘটনা ঘটে। তো সেমিকন্ডাক্টর অ্যান্ড ইমপিউরিটি, অর্থাৎ অর্ধপরিবাহী এবং তার মধ্যে যদি অশুদ্ধি বা অপদ্রব্য মিশিয়ে দিলে কি হয়। তো সেটা নিয়ে আমাদের জানতে গেলে প্রথমে আমরা দেখছি যে সকল অর্ধপরিবাহী, অর্থাৎ যারা সিলিকন, জার্মেনিয়াম, আমরা আগেই দেখলাম যে গ্রুপ 14-এর যে ধাতুকল্পগুলো আছে, সে তারা বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। এই সমস্ত অর্ধপরিবাহীকে বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা বলছি, বা বিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কাকে বলে, তাহলে কিন্তু আমাদের এই সিলিকন, জার্মেনিয়ামের কথা বলতে হবে। এখন এই অর্ধপরিবাহীর মধ্যে যদি স্বল্প পরিমাণে কিছু অশুদ্ধি যুক্ত করে দেওয়া যায়, অশুদ্ধি যুক্ত করাটাকে আমরা বলি ডোপিং করা হয়েছে। এই ডোপিং যদি করে দেওয়া যায় অল্প পরিমাণে, সেটার মাত্রা যাতে অল্প হয়, তাহলে দেখা যায় এই অশুদ্ধর পরিবাহিতা অনেক সময় বেড়ে যায়। এই অশুদ্ধ অর্ধপরিবাহীগুলিকেই আমরা বলি, অশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরও বলি। এরা সাধারণত দু রকমের হয়, একটাকে আমরা বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর, আর একটাকে আমরা বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা এখন দেখব যে খুব ইম্পর্টেন্ট, এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, যেটা পরীক্ষায় খুবই আসে, এইচএস পরীক্ষায়। এন টাইপ অর্ধপরিবাহী কি বলছি।
ব্যাপারটা সম্পর্কে আমরা এখন দেখব। তো বলছে বিশুদ্ধ অর্ধপরিবাহীকে যদি নিয়ে, বিশুদ্ধ অর্ধপরিবাহী মধ্যে যদি কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহী কারা, যারা সাধারণত যাদের ভ্যালেন্সি 4, চতুর্যোজী পরমাণু, অর্থাৎ জার্মেনিয়াম, সিলিকন, এরা গ্রুপ 14 এলিমেন্ট। এদের মধ্যে যদি পঞ্চযোজী মৌল যেমন গ্রুপ 15 এলিমেন্ট যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের দ্বারা যদি আমরা ডোপিং করি তাহলে এন টাইপ অর্ধপরিবাহী গঠিত হয়। সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো যে কিভাবে এন টাইপ, কেনই বা এটাকে এন টাইপ বলা হচ্ছে সেটা বুঝবো। এটা একটা সিলিকনের, একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকনের একটা কেলাসের কথা দেখানো হচ্ছে যে সিলিকন এইভাবে পরস্পরের সঙ্গে 4টা ভ্যালেন্সি, এই যে সিলিকনের 4টা ভ্যালেন্সি, 1, 2, 3, 4টা ভ্যালেন্সির মাধ্যমে যুক্ত আছে। এই সিলিকনও 4টা ভ্যালেন্সির মাধ্যমে যুক্ত আছে, 1, 2, 3, 4টা। এবং এরা কি, এরা সিলিকন, এরা সমযোজী যৌগ, তাই প্রত্যেকটা বন্ডের জন্য পার্শ্ববর্তী সিলিকন একটা করে ইলেকট্রন ডোনেট করেছে, আর এরাও কিন্তু একটা করে ইলেকট্রন দিয়ে এরকম 4টা কিন্তু জোড়া ইলেকট্রন পেয়ার সমন্বয়ে ব্যবহার হয়। সিলিকন কিন্তু তাদের কেলাসটাকে রচনা করেছে। তো এর মধ্যে যদি আমরা ফসফরাস দিয়ে ডোপিং করি তাহলে ধরে নিচ্ছি এই সিলিকনের জায়গায় একটা ফসফরাস অ্যাটম চলে এসছে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ফসফরাসের বাইরে কক্ষে কটা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তাহলে তাদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। এখন এই ফসফরাস 4টা তার পার্শ্ববর্তী 1, 2, 3, 4, 4টার সঙ্গে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এখানে একটা, 4টা 1, 2, এখানে একটা 3, এখানে একটা 4টা সিলিকনের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু সমযোজী যৌগ গঠন করছে। তাছাড়াও এই ফসফরাসের মধ্যে কিন্তু একটা অতিরিক্ত ইলেকট্রন কিন্তু রয়ে গেছে। এই অতিরিক্ত যে ইলেকট্রন, এর ফলেই কিন্তু তার মধ্যে এই ইলেকট্রনটাই কিন্তু তার কন্ডাকশনের জন্য দায়ী। এই ইলেকট্রন যেহেতু এখানে অতিরিক্ত আছে, সুতরাং আমরা বলতে পারি এই অতিরিক্ত ইলেকট্রন এর ফলে এটা নেগেটিভলি চার্জ হচ্ছে, তার জন্য এটাকে আমরা বলছি নেগেটিভলি চার্জ সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর। কিরকম বলছে ব্যাপারটা বোঝা যাক। ব্যাপারটা বলছে যে অতিরিক্ত যদি ইলেকট্রনের উপস্থিতির জন্য ফসফরাস মিশ্রিত সিলিকনের পরিবাহী ব্যান্ডের ইলেকট্রনের সংখ্যা তার বিশুদ্ধ সিলিকনের কন্ডাকশন ব্যান্ড অপেক্ষায় বেশি হয়। অর্থাৎ বিশুদ্ধ সিলিকনের কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রন ছিল, যার জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহী পরিবাহিতা প্রকাশ পাচ্ছিল, এখন একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসায় তার মধ্যে কিন্তু তার ইলেকট্রনের পরিবাহিতার মানটা আগের থেকে বেড়ে গেছে। তাই এটাকে আমরা বলছি কিন্তু এই জাতীয় অর্ধপরিবাহীর পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। আর এই জাতীয় অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা নেগেটিভ আধান বাহক ইলেকট্রনের জন্য ঘটছে, তাই এটাকে আমরা বলছি এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এন টাইপ অর্ধপরিবাহী কখন তৈরি হচ্ছে? একটা চতুর্যোজী অর্ধপরিবাহী বিশুদ্ধ, এর সঙ্গে পঞ্চযোজী একটা মৌলকে যদি আমরা সামান্য পরিমাণে ডোপিং করি তাহলে দেখা যায় তার কন্ডাকশন কিন্তু বেড়ে যাচ্ছে। তাই এটাকে আমরা বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর। আর পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলছে? পি টাইপ সেমিকন্ডাক্টর যখন বলছে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে অতি স্বল্প পরিমাণে ত্রিযোজী মৌল, অর্থাৎ গ্রুপ 13 যে মৌল আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ এই ধরনের মৌলগুলোকে যদি আমরা ডোপিং করে দিই তাহলে আমাদের পি টাইপ আমাদের অর্ধপরিবাহী গঠিত হয়। তো সিলিকনের এরকম একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী আছে, তার মধ্যে বোরনকে আমরা ডোপিং করে ফেলছি। তাহলে বোরনের বাইরের কক্ষে 3টি ইলেকট্রন আছে আমরা জানি। এই 3টি ইলেকট্রন তার পার্শ্ববর্তী যে 4টা সিলিকন পরমাণুর মধ্যে 3টির সঙ্গে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে, কিন্তু একটার ক্ষেত্রে করতে পারেনি। তাহলে এখানে সিলিকন কন্ট্রিবিউট করেছে, কিন্তু এখানে কিন্তু বন্ধন রচিত হয়নি, এখানে একটা ফাঁকা স্থান পড়ে আছে। এই প্রত্যেকটা ফাঁকা স্থানকে বা প্রত্যেকটা যে হোল রচিত হয়েছে, এখানে একটা গ্যাপ রচিত হয়েছে, এরাই কিন্তু আমাদের তড়িৎ পরিবহনের জন্য দায়ী। যেহেতু প্রতিটি হোল তড়িৎ পরিবহনে অংশগ্রহণ কিন্তু করছে, এটা আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটি হোলই কিন্তু পরিবহনে অংশগ্রহণ করছে এবং এই প্রত্যেকটা হোলের মধ্যেই একটা ইলেকট্রনের ঘাটতি আছে, যার জন্য এটাকে আমরা বলছি এটার আধান হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো এটা যেহেতু পজিটিভ আধানযুক্ত হোল, সুতরাং এইটার যে কন্ডাক্টরটা সেমিকন্ডাক্টরটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি এরা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবার কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর যাচ্ছে? তো বলছে দেখো, এই হোলটা যখন
ইলেকট্রনের ঘাটতি আছে, তা পাশের থেকে আরেকটা ইলেকট্রন যদি এখানে চলে যায় তবে এখানে একটা হোল তৈরি হচ্ছে। এবার এটার পাশের এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে যে হোলটা তৈরি হলো সেখানে যদি কন্ট্রিবিউট করে ফেলে তাহলে এখানে একটা হোল তৈরি হচ্ছে, অর্থাৎ হোলটা যেদিকে সরে আসছে সেদিকে উল্টা দিকে কিন্তু ইলেকট্রনের সরণ ঘটছে। তাই বলছি এই হোলের পার্শ্ববর্তী সমযোজী বন্ধনের ইলেকট্রন ওই হোলকে পূর্ণ করার জন্য চলে আসতে পারে, এই উক্ত হোলের ইলেকট্রন নিজের জায়গায় একটি হোলের সৃষ্টি করবে। এইভাবে ইলেকট্রনের স্থানান্তর ঘটছে এবং হোলের স্থানান্তরে বিপরীতে সেটা ঘটছে। যেহেতু এখানে অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য এই পজিটিভ হোল দায়ী, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কখন তৈরি হয়? যখন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে যদি ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করা হয়, বোরন, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে ডোপিং করা হয়, তখন এই পজিটিভ হোল তৈরি হয়। এই পজিটিভ হোলের সরণের মাধ্যমেই কিন্তু আমাদের নতুন করে কন্ডাকশন বৃদ্ধি পায় এবং এর ফলে দেখা যায় যে তার পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। একে আমরা পি টাইপ বা পজিটিভ টাইপ অর্ধপরিবাহী বলি। তাহলে আমরা যদি এটাকে জিস্ট করি তাহলে আমরা কি পাচ্ছি যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ফলে এন টাইপ সেমিকন্ডাক্টরের ডোপিং যদি করা যায় গ্রুপ 15 এলিমেন্টস দিয়ে, তাহলে পিওর যে সেমিকন্ডাক্টর পাওয়া যায় তার সঙ্গে যদি ডোপ করা যায় এই এন টাইপ করতে গেলে তাহলে আমাদের ডোপিং করতে হবে হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টের সঙ্গে। তাহলে সেখানে যে সেমিকন্ডাক্টরের যে কন্ডাকশন হবে সেটা নেগেটিভ টাইপ হবে, অর্থাৎ এন টাইপ হবে। আর যদি পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে ডোপিং করা যায় গ্রুপ 13 এলিমেন্ট দিয়ে তাহলে সেটা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর হবে। তো আপাততভাবে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড নিয়ে আমাদের আলোচনা গেল। এবার আমরা ম্যাগনেটিক প্রপার্টি অফ সলিড নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব, পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। আপাতত ধন্য, থ্যাংক ইউ।